গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটা ক্লাসে কিন্তু তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, সেখান থেকে আলোচনা শুরু করেছিলাম, তাই না? গত দু একটি ক্লাসে আমি তোমাদের যে বহির্জাত প্রক্রিয়াগুলি রয়েছে, যেমন কি কি বলতো, মনে আছে তোমাদের? বলো। ভেরি গুড। বায়ু দ্বারা সৃষ্টি ভূমিরূপ, নদ-নদী, এছাড়া সমুদ্র তরঙ্গ, জোয়ার-ভাটা, এগুলো কিন্তু সবই হলো বহির্জাত প্রক্রিয়া, তাই না? এবং আমি এই প্রক্রিয়াগুলির মধ্যে কেবলমাত্র নদী সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং গত ক্লাসে আমরা হিমবাহর যে ধারণা বা শ্রেণীবিভাগ সেই সম্পর্কে জেনেছিলাম, তাই না? আজকে কিন্তু আমরা এই যে হিমবাহের কাজ, অর্থাৎ হিমবাহ কিন্তু ক্ষয়, বহন, সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি করে। এবারে আজকের এই ক্লাসে আমরা হিমবাহের ধারণার মধ্যে দিয়ে হিমরেখা কি, হিমশৈল কি ও বার্কশুন্ড ক্রেভাস কি সেই সম্পর্কে তো জানবই, সাথে সাথে আমরা জানবো যে হিমবাহের সঞ্চয় কার্যে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কেও। তার আগে আমি দেখবো যে তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত ক্লাসে হিমবাহ সম্পর্কে পড়েছিলাম, অর্থাৎ ধারণা ক্লাসটা তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছো। প্রথমে আমাকে বলো তো যে হিমবাহ কি, মনে আছে? বলো। ভেরি গুড। যে চিরতুষারবৃত অঞ্চলে ক্রমশ সঞ্চিত যে তুষার প্রবল আকারে কিন্তু বৃষ্টির মতো ঝরে পড়ে, সেই তুষার ক্রমে ক্রমে আহ, সঞ্চিত হয়ে বরফের আকার ধারণ করে, তাই না? আবার সেটি যখন মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তির দ্বারা ভূমিভাগ দ্বারা কিন্তু ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে, তাকে কিন্তু আমরা কি বলবো? হিমবাহ। এক কথায় যদি আমি হিমবাহ বলি, হিমবাহ কিন্তু হলো এক প্রকার বরফের কি নদী। ভেরি গুড। তাহলে হিমবাহ কি? এক প্রকার বরফের নদী, তাই তো? আচ্ছা, এই যে বললাম আমি তোমাদের যে অভিকর্ষ টান, পৃথিবী কিন্তু সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তাই তো? সেটি অভিকর্ষ টান। তোমরা এখন আমাকে বলবে যে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, অর্থাৎ কোন হিমবাহটি দ্রুত হারে কিন্তু অভিকর্ষ টানের ফলে পর্বতের ঢাল অনুযায়ী নিচের দিকে নামছে, বলো তো? ভেরি গুড। গ্রিনল্যান্ডের জ্যাকসভান হলো কিন্তু পৃথিবীর দ্রুততম হিমবাহ, তাই তো? আচ্ছা, আমরা এই গ্রিনল্যান্ড তো অঞ্চলটার নাম শুনেছি, সাথে সাথে আন্টার্কটিকা তোমরা নাম শুনেছো, সাদা বরফের মহাদেশ বলা হয়। এই আন্টার্কটিকাতেও কিন্তু সব থেকে বেশি পরিমাণে হিমবাহ রয়েছে। হুম। তেমনি পৃথিবীর যে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, সেই হিমবাহ কিন্তু রয়েছে আন্টার্কটিকায়। তোমরা তার নাম বলবে আমাকে যে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহটির নাম কি, বলো। ভেরি গুড। ল্যাম্বার্ট হিমবাহ, তাই না? দেখো, এই আন্টার্কটিকায় কিন্তু 90% হিমবাহ রয়েছে, ঠিক আছে? আর 9% কোথায় রয়েছে? গ্রিনল্যান্ডে। অর্থাৎ 99% যে হিমবাহ সেটি কিন্তু রয়েছে কোথায়? গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায়, তাই তো? আচ্ছা বলো তো, এই যে বর্তমানে পৃথিবীতে আর কোথায় কোথায় হিমবাহ লক্ষ্য করা যায়, আন্টার্কটিকা গ্রিনল্যান্ড বাদ দিয়ে? ভেরি গুড। উচ্চ পার্বত্য অঞ্চলে, অর্থাৎ যেমন আল্পস, রকি, হিমালয়, এই যে পর্বতমালাগুলির উচ্চ অংশে কিন্তু এরকম হিমবাহ লক্ষ্য করা যায়, তাই তো? আমাদের ভারতবর্ষেও কিন্তু একটি রয়েছে হিমবাহ। এবং তোমরা আমাকে বলবে ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি, বলো। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? ভেরি গুড। সিয়াচেন হলো কিন্তু ভারতের বৃহত্তম হিমবাহ, তাই না? আবার যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে উপত্যকা হিমবাহ, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কি? দেখো, যদি মহাদেশীয় হিমবাহ বলে তাহলে তোমরা বলবে ল্যাম্বার্ট, ঠিক আছে? কিন্তু যদি বলে উপত্যকা হিমবাহ নাম কি, তখন তোমাদের কি হবে উত্তর? আলাস্কার কি? ভেরি গুড। আলাস্কার হুবার্ড হলো কিন্তু পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। আচ্ছা, এই যে হিমবাহ সম্পর্কে আমরা এত কিছু জানছি, হিমবাহর গুরুত্ব কি জানো আমাদের জীবনে?
বা আমাদের এই পৃথিবীতে হিমবাহের কি গুরুত্ব রয়েছে বলতো? তিনটি কিন্তু প্রধান গুরুত্ব রয়েছে। ১ নম্বর বলো তোমরা কেউ? ভেরি গুড। মিষ্টি জলের আধার। দেখো এই যে পৃথিবীতে মিষ্টি জল কিন্তু খুবই কম পরিমাণে রয়েছে, তাই না? তাহলে এই মিষ্টি জলের প্রধান আধার কিন্তু হলো এই হিমবাহ। ১ নম্বর। আর কি হবে গুরুত্ব? ভেরি গুড। নদ-নদীর কিন্তু উৎসস্থল হচ্ছে এই হিমবাহ। যেমন আ গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? গঙ্গা নদী। যেমু হিমবাহ এগুলো কিন্তু সব নদ-নদী সৃষ্টি করছে। তাহলে নদ-নদীর সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু হিমবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই না? আচ্ছা, আর কি হতে পারে? ভেরি গুড। দৃষ্টিনন্দন উপত্যকা সৃষ্টি হয় যাতে মানুষ কিন্তু পর্যটনের উদ্দেশ্যে বা আ আকর্ষণে, সৌন্দর্যের আকর্ষণে কিন্তু মানুষ সেখানে পর্যটনের উদ্দেশ্যে ছুটে যায়। তাহলে তোমরা গুরুত্ব সম্পর্কেও জানলে, তাই তো? আচ্ছা। এরপরে স্টুডেন্ট আমরা আরো একটা ভাগ পড়েছিলাম যে পাদদেশী হিমবাহ। আমরা যখন হিমবাহের ভাগ পড়েছিলাম বা শ্রেণীবিভাগ পড়েছিলাম তখন কিন্তু পড়েছিলাম পাদদেশী হিমবাহ। তোমরা আমাকে বলবে যে পৃথিবীর বৃহত্তম পাদদেশী হিমবাহটির নাম কি? মনে আছে তোমাদের? এটিও কিন্তু আলাস্কাতে অবস্থিত। বলো, পৃথিবীর বৃহত্তম পাদদেশী হিমবাহটির নাম কি? ভেরি গুড। মেলাস্পিনা। মেলাস্পিনা হলো কিন্তু পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের আশা করি মনে আছে যে নদী যখন আমরা পড়েছিলাম যে নদীর সঞ্চয় কার্যে গঠিত ভূমিরূপ সম্পর্কে, তখন আমরা বিভিন্ন রকম ভূমিরূপ সম্পর্কে পড়েছিলাম, তাই তো? সেই ভূমিরূপগুলি কি কি তোমাদের মনে আছে? বলো দেখি আমাকে, কার কার মনে আছে যে নদী দ্বারা নদীর সঞ্চয় কার্যের ফলে অর্থাৎ নদীর মধ্য ও নিম্ন গতিতে কিন্তু যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলি কি কি? ভেরি গুড। কি বললে? যে পলল শঙ্কু বা পলল বেজনী, তাই তো? হাত পাখার মতো দেখতে। এছাড়া আর কি? নদী বাঁক ও মিয়েন্ডার। এছাড়া আমরা দেখেছিলাম অশ্বক্ষুরাকৃতির হ্রদ, তাই না? আর কি দেখেছিলাম? নদীচর ও নদীদ্বীপ। এছাড়া প্লাবন ভূমি দেখেছিলাম, স্বাভাবিক বাঁধ, খাড়ি এবং বদ্বীপ সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম নদীর যে নিম্ন ও মধ্যগতিতে গঠিত ভূমিরূপ সম্পর্কে, তাই তো? আর এই বদ্বীপে আমাদের কিন্তু সুন্দরবন অঞ্চল বিখ্যাত, তাই না? গঙ্গা নদীর মোহনা অঞ্চলে কোন অঞ্চল? সুন্দরবন তো। তাহলে সেই সুন্দরবন অঞ্চলে কিন্তু অনেক বদ্বীপ সৃষ্টি হয়েছে। তোমরা আমাকে বলবে সুন্দরবনে একেবারে নিমজ্জিত বদ্বীপটির নাম কি? অর্থাৎ যে বদ্বীপটি কিন্তু ডুবে গেছে পুরোপুরি। আগে মানুষ বসবাস করলেও বর্তমানে কিন্তু সেখানে কেউ বসবাস করতে পারছে না। কোন বদ্বীপ? ভেরি গুড। নিউমুর বদ্বীপ, তাই না? এই নিউমুর বদ্বীপে কিন্তু বর্তমানে জলস্তর পৃথিবীতে বেড়ে যাওয়ার ফলে এখানে কি হয়েছে? যে জলস্তরটা উপরে উঠে গেছে অনেকটা। ফলে যে জায়গাটা ছিল সেটি কিন্তু নিমজ্জিত হয়েছে এবং জলস্তর বেড়ে যাওয়ার ফলে সেখানে কিন্তু কোন রকম মানুষ বসবাস করতে পারছে না। এছাড়া আরো কিন্তু কয়েকটি দ্বীপ রয়েছে। ভেরি গুড। ঘোড়ামারা দ্বীপ, লোহাচর দ্বীপ, তাই না? এগুলো কিন্তু বর্তমানে মনুষ্যহীন ধীরে ধীরে হয়ে পড়ছে। কারণ জলবায়ুর যে প্রভাব আমাদের সুন্দরবনে পড়ছে তার ফলে কিন্তু জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এই যে হিমবাহ আমরা পড়ছি, এই হিমবাহ যদি পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে হিমবাহ কিন্তু দ্রুত হারে গলবে, অর্থাৎ বরফ কিন্তু দ্রুত হারে জলে পরিণত হবে। ফলে সেই জল সমুদ্র নদ নদী প্রভাব বিস্তার করবে, সেখানেও কিন্তু জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তাই না? ফলে বিশ্ব উষ্ণায়ন কিন্তু বর্তমানে সারা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আরো একটি সমস্যা রয়েছে, সেটি কিন্তু হলো পানীয় জলের সমস্যা, তাই না? বর্তমানে সারা বিশ্বে কিন্তু পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে চলেছে। তবে বিজ্ঞানীরা কি বলছে বলতো? বিজ্ঞানীরা বলছে যে এই বর্তমানে যে পানীয় জলের সমস্যা সেটি কিন্তু অনেকাংশে সমাধান করতে পারে এই হিমবাহ। কারণ হিমবাহর জল মিষ্টি জল এবং স্বচ্ছ পরিষ্কার জল। সেই জল কিন্তু ভবিষ্যতে পানীয় জলের যে সংকট সেটি কিন্তু অনেকাংশে কমাতে পারে, তাই তো? এই অবধি আমরা গত ক্লাসে জেনেছিলাম। তোমরা গত ক্লাসে পড়া ঠিকঠাক মনে রেখেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আজকের যে বিষয়টা সেটাতে আমরা প্রবেশ করব।
আজকে কি পড়বো আমরা বলেছিলাম যে হিমরেখ কাকে বলে, হিমশৈল জিনিসটা কি, বা ব্রাকসুন বা ক্রেভাস কি, এছাড়া হিমবাহের সঞ্চয় কাজে গঠিত যে ভূমিরূপগুলি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা পড়বো হিমরেখা কি সেই সম্পর্কে। ভূপৃষ্ঠে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে যায় সেই সীমারেখা হলো কিন্তু এই হিমরেখা। তাহলে কি আমরা পর্বতাঞ্চলে কি দেখি, যে একটি নির্দিষ্ট উচ্চতা অবধি কিন্তু গেলে দেখা যায় যে সেখানে মাইনাস টেম্পারেচার চলে যায়, তাই না? তাহলে যেখানে এই যে তাপমাত্রা 0 ডিগ্রির উপরে চলে যাচ্ছে সেখানে নিশ্চয়ই বরফে পরিণত হবে জল, তাই তো? তাহলে যে রেখা দ্বারা এই পার্বত্য অঞ্চলের একটা অংশে বরফ পড়ছে বা তুষার জমছে, বা অপর অংশে কিন্তু সেটা জমছে না, যে রেখা দ্বারা এটা ভাগ করা হয় সেই রেখাটাকে আমরা কি বলবো? হিমরেখা। দেখো, তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। এই যে ছবিটা, এই ছবিটায় দেখো পার্বত্য অঞ্চলের উপর দিকে কিন্তু বরফ জমছে, এবং যে অংশে বরফ জমছে না, অর্থাৎ কিছুটা নিচের দিকে, সেই অংশে যে ভাগটা করেছে সেই ভাগটাকে আমরা কি বলবো? হিমরেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই হিমরেখার উচ্চতা ও অবস্থান নির্ণয় করে কিন্তু কয়েকটা বিষয়ের উপর। কি কি বিষয়? তোমরা মনে রাখবে যে অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন, বায়ুর বেগ প্রভৃতির উপরে কিন্তু এই হিমরেখার উচ্চতা ও অবস্থান কিন্তু নির্ণয় করে। অক্ষাংশের মান বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে বলেই নিরক্ষরেখার থেকে মেরুর দিকে কিন্তু হিমরেখার গড় উচ্চতা কমতে থাকে। তাহলে তোমরা এই যে পাশের চিত্রটা দেখো, যত উপরের দিকে উঠবো আমি অক্ষাংশ কি হবে? বাড়তে থাকবে। তাহলে যত উপরের দিকে উঠবো তত কিন্তু তুষারপাতের পরিমাণটা বেড়ে যাবে। ফলে নিরক্ষরেখা থেকে কিন্তু যত আমরা মেরুর দিকে যাব তত কিন্তু এই হিমরেখার গড় উচ্চতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা নির্দিষ্ট লাইন রয়েছে, কিন্তু দেখো এই লাইন বরাবর তুষারটা উপরের দিকে অংশে পড়ছে, নিচে কিন্তু তুষার পড়ছে না, তাই না? এই নিচে কি হচ্ছে, তুষারের গলা জল কিন্তু সেখান থেকে নদী আকারে বয়ে চলেছে, তাই না? তাহলে এই যে হিমরেখা, এই হিমরেখা কিন্তু একটি দাগ যেটি তুষার এবং তার নিচে যে তুষার পড়ছে না যে জায়গাটা, সেটাকে কিন্তু ভাগ করছে এই হিমরেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো হিমরেখা সম্পর্কে। এবারে আমরা দেখব এই হিমরেখা ও নদী কি। একটু আগে কিন্তু তোমাদের সাথে বললাম আমরা যে নদী কিন্তু সেখানে সৃষ্টি হয় যেখানে হিমরেখার ঠিক নিচের অংশে, অর্থাৎ যেখানে কিন্তু বরফ পড়ছে না। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, সুউচ্চ পর্বতে হিমরেখা বরাবর হিমবাহ গলতে শুরু করে বলে নদীর উৎপত্তি ঘটে। তাহলে কি বলছে যে উঁচু পর্বত যে রয়েছে সেখানে হিমরেখা বরাবর যে রেখা আছে সেই রেখাটার উপরেও তুষার জমছে, নিচে কিন্তু জমছে না। তাহলে নিচে কি হচ্ছে, বরফ গলা, সেই বরফটা গলে জলের সৃষ্টি হচ্ছে। তাহলে সেই হিমরেখা বরাবর কিন্তু নদীর উৎপত্তি ঘটছে, তাই না? তাই হিমবাহ যেখানে শেষ হয় সেখানে কিন্তু নদীর শুরু হয়। তাহলে নদী পার্বত্য অঞ্চলে কোথায় সৃষ্টি হয়? হিমবাহ যেখানে শেষ হবে নদীটি কিন্তু ঠিক সেখান থেকে সৃষ্টি হবে। উদাহরণ হিসেবে অনেক নদীর কথাই বলা যায়, যেমন গঙ্গা ও যমুনার উৎপত্তিস্থল যথাক্রমে গঙ্গোত্রী হিমবাহ এবং যমুনোত্রী হিমবাহ। আমরা সকলেই জানি যে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, তাই না? অনেকে কিন্তু সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যায়, মিষ্টি জলের সেটি আধার, তাই না? এবং নদী কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে হিমবাহের গুরুত্বও কিন্তু তোমরা এর মধ্যে জানতে পারছো, তাই তো? এই গঙ্গা নদী কিন্তু গঙ্গোত্রী হিমবাহের থেকে উৎপন্ন হয়ে আমাদের বঙ্গোপসাগর যে রয়েছে সেখানে এসে পতিত হয়েছে। তাহলে ভাবো, সেই গঙ্গা নদী সুউচ্চ হিমালয় সেখান থেকে পতিত হয়ে, বা সরি, সেখান থেকে সৃষ্টি হয়ে কিন্তু ভূমির ঢাল অনুসারে বয়ে গেছে। এবং গঙ্গা নদীকে আমরা আদর্শ নদী বলি, তাই তো? কেন বলি বলো তো? মনে আছে তোমাদের? বলো, গঙ্গা নদীকে কেন আদর্শ নদী বলা হয়? ভেরি গুড, কারণ গঙ্গায় কিন্তু তিনটি প্রবাহই লক্ষ্য করা যায়। অর্থাৎ উচ্চ প্রবাহ, যেটি গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার অবধি, এবং তারপরে মধ্য প্রবাহ লক্ষ্য করা যায় হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় অবধি।
তাই না? এবং নিম্ন প্রবাহ কোথায়? রাজমহল পাহাড়ের পর থেকে কিন্তু গঙ্গা নদী মোহনাতে বঙ্গোপসাগর অব্দি এসে মিশেছে। সেই বঙ্গোপসাগর অব্দি যে মোহনা পর্যন্ত সেই যে নদীর যে বয়ে চলেছে সেই অংশটাকে কি বলা হয়? নদীর নিম্নগতি। তাই তো? আচ্ছা, তাহলে আমরা হিমরেখা সম্পর্কে জানলাম। ঠিক আছে? এরপরে আমরা জানবো হিমশৈল সম্পর্কে। দেখো, হিমশৈল আর হিমরেখা এইটা জিনিসটি কিন্তু সম্পূর্ণ আলাদা। হিমশৈল কি? সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড় বড় বরফের ছাই হলো কিন্তু হিমশৈল। তোমরা টিভিতে বা কখনো ছবিতে কিন্তু দেখেছো এরকম যে সমুদ্রের মধ্যে জাহাজ চলছে, মাঝে মাঝে দেখবে বড় বড় বরফের চাই দেখা যাচ্ছে। দেখা যায় তো? তাহলে এই হিমশৈল কিন্তু সেটাই। সমুদ্রের মধ্যে ভাসমান যে বড় বড় বরফের চাই, তাকে আমরা এক কথায় কি বলবো? হিমশৈল। আমরা জানবো যে এই হিমশৈলের উৎপত্তি হলো কি করে। ঠিক আছে? কি জানবো? যে হিমশৈলের উৎপত্তি হলো কি করে। মহাদেশীয় হিমবাহ সমুদ্রের ধারে এসে পড়লে তরঙ্গের আঘাতে ভেঙে গিয়ে কিংবা মহাদেশীয় হিমবাহের অংশ সমুদ্রে ভাসতে থাকলে স্থলভাগ ও সমুদ্রের অংশের মধ্যে বিভেদমূলক চাপের সীমা অতিক্রম করলে হিমবাহ অংশ ভেঙে ক্রমশ ভেসে ভেসে দূরে সরে যায় এবং হিমশৈলের কিন্তু উৎপত্তি ঘটে। কি বললো তাহলে? যে মহাদেশীয় হিমবাহ যদি সমুদ্রের ধারে এসে পড়ে তাহলে কি হবে? সমুদ্রের তো তরঙ্গ রয়েছে, তাহলে সে সমুদ্রের তরঙ্গে কিন্তু সে আঘাতপ্রাপ্ত হবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তাহলে হিমবাহের সাথে সংঘর্ষ লেগে বা আঘাত লেগে কিন্তু সে ভেঙে যাবে এবং এই মহাদেশীয় হিমবাহের যে অংশটা সেটা কিন্তু মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে ভাসতে থাকবে। ঠিক আছে? ভাসতে থাকলে কি হবে? স্থলভাগ এবং সমুদ্রের অংশের মধ্যে কিন্তু একটা বিভেদের সৃষ্টি হবে, অর্থাৎ ফাঁকা জায়গার সৃষ্টি হবে এবং চাপের সীমা অতিক্রম করলে হিমবাহটা কিন্তু আরো ভেঙে গিয়ে ভাসতে ভাসতে দূরে সরে যাবে। এইভাবেই কিন্তু হিমশৈলের উৎপত্তি ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে হিমশৈলের উৎপত্তি ঘটছে। দেখো, একটা মজার বিষয়, এই যে হিমশৈল সমুদ্রের উপরে ভাসমান অবস্থায় তো থাকছে, কিন্তু এর অনেকটা অংশ কিন্তু প্রায় যেটুকু অংশ উপরে ভাসছে তার 9 গুণ অংশ কিন্তু এর নিচেও থাকে, অর্থাৎ সমুদ্রের তলদেশেও কিন্তু এই বরফাকৃতির অংশটা থাকে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখবে যে হিমশৈল সমুদ্রের উপরে যেমন ভাসমান তেমনি নিচেও কিন্তু সেই হিমশৈলের অংশটা থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব। নাম্বার ওয়ান, মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফের স্তূপ কিন্তু হলো এই হিমশৈল। তাহলে হিমশৈল কি? যে মিষ্টি জলের কিন্তু আধার এই হিমশৈল। দেখো তোমরা ছবিতে, এই যে সমুদ্র, তার পাশেই দেখো হিমশৈল, মহাদেশীয় যে হিমবাহ সেখান থেকে কিন্তু এটি বিচ্ছিন্ন হয়ে ভাসতে ভাসতে এসেছে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি? তাহলে 1 নম্বর হলো মিষ্টি জল। 2 নম্বর কি? মাত্র 9 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে। তোমাদের একটু আগেই আমি বললাম যে যে হিমবাহটা বা হিমশৈলটা ভাসছে, যে হিমশৈলটা ভাসছে যেটুকু অংশ কিন্তু তার উপরে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সমুদ্রের নিচে কিন্তু তার 9 ভাগ অংশ আরো রয়েছে। তাহলে সমুদ্রের নিচের দিকে কিন্তু তার বেশি অংশটা রয়েছে এবং ভাসমান অংশটা সেটা সামান্য পরিমাণে। আচ্ছা, এরপরে কি? নাম্বার 3, উচ্চ অক্ষাংশে সমুদ্রে এটিকে দেখা যায়। তাহলে এই যে হিমশৈল এটিকে আমরা কোথায় দেখতে পাবো? উচ্চ অক্ষাংশের সমুদ্রে। তাহলে উচ্চ অক্ষাংশে কোন কোন স্থান রয়েছে মনে আছে? বলো, অর্থাৎ মেরুর দিকে কোন কোন স্থান রয়েছে? গ্রিনল্যান্ড রয়েছে, আন্টার্কটিকা রয়েছে, তাই না? এই গ্রিনল্যান্ড আন্টার্কটিকাতে কিন্তু এরকম সমুদ্রে ভাসমান এরকম বরফের চাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে? এটিও কিন্তু হিমশৈলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর কি? নাম্বার 4, সমুদ্রে মগ্নচড়া সৃষ্টিতে সাহায্য করে, অর্থাৎ সমুদ্রে যে মগ্নচড়া সৃষ্টি হয় সেই চড়া সৃষ্টিতে সাহায্য করে কিন্তু এই হিমশৈল। নাম্বার 5, জাহাজ চলাচলে ভীষণ বিপদ ঘটায়। তোমরা টাইটানিকের নাম হয়তো শুনেছো অনেকেই, টাইটানিক জাহাজ সকলেই প্রায় শুনেছো, তাই তো?
তাহলে এই টাইটানিক জাহাজ কিভাবে ডুবেছিল জানো? টাইটানিক জাহাজ কিন্তু এরকম সমুদ্রের তলায় যে ভাসমান হিমশৈল রয়েছে, সেই হিমশৈলে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে টাইটানিকটা ডুবে গেছিল। অর্থাৎ টাইটানিক যে হিমশৈলে আঘাত করার পর টাইটানিকের যে জাহাজে যে গর্ত বা ফুটো হয়ে গেছিল, সেখান থেকে ক্রমশ জল প্রবেশের মাধ্যমে কিন্তু টাইটানিক জাহাজটা ডুবে যায়। তো টাইটানিক কি ছিল? পৃথিবীর বৃহত্তম একটি জাহাজ ছিল। অনেক মানুষ মারাও গেছিল এবং কিছু মানুষ হয়তো জীবিত ছিল, তাই তো? তাহলে তোমরা মনে রাখবে যে হিমশৈল কিন্তু জাহাজ চলাচলের বিপদ ডেকে আনে। কারণ হিমশৈল অনেকাংশে নাবিকরা ঠিকঠাক দেখতে পায় না, সমুদ্র তলায় থাকে। ফলে যদি আচমকা গিয়ে সেই হিমশৈলে ধাক্কা মারে জাহাজ, তাহলে জাহাজে কিন্তু ব্যাপক ক্ষতি হয়। তাহলে আমরা কি জানলাম? যে হিমশৈল কি? যে সমুদ্রের উপরে যে ভাসমান যে বরফের চাই, সেটাকে আমরা কি বলবো? হিমশৈল। এবং হিমশৈলের বৈশিষ্ট্য তোমরা জানলে। আচ্ছা, এরপর আমরা দেখব বার্কশুট ও ক্রেভাস কি। এগুলি হলো হিমবাহের মধ্যে ফাঁক বা ফাটল। অর্থাৎ দেখবে তোমরা হিমবাহ যে রয়েছে, সেই হিমবাহের মধ্যে মাঝে মাঝে ফাটল রয়েছে বা বড় বড় ফাঁকের সৃষ্টি হয়েছে। এগুলোই কি কিন্তু আমরা কি বলবো? বাকশুন্ড ও ক্রেভাস। এবারে বাকশুন্ড আর ক্রেভাস কিছুটা হয়তো আলাদা। হুম, কি বিষয়ে এই বাকশুন্ড আর ক্রেভাসকে আলাদা করছে সেটা আমরা দেখবো। দেখো, উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ নামার সময়, অর্থাৎ উঁচু পর্বত থেকে যখন উপত্যকার মধ্যে যখন হিমবাহ ক্রমশ জোরে নামবে নিচের দিকে অভিকর্ষ টানের ফলে, তখন কিন্তু জমে থাকা বরফের স্তূপ এবং নামতে থাকা হিমবাহের মধ্যে যে ফাঁক বা গ্যাপের সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো? বার্কস্রুম। এই ফাঁক হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে দেখো তোমরা ছবিটা, এই দেখো এটা হচ্ছে কিন্তু সমগ্র হিমবাহ। এই হিমবাহ যখন ভূমিরূপের ঢালু সে নিচের দিকে নামছে, তখন কিন্তু এরকম ফাটলের সৃষ্টি হচ্ছে। আর এই ফাটলটাকে আমরা কি বলছি? বার্কশুম। তাহলে কি? যে উঁচু পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ নিচের দিকে নামতে থাকে, তখন জমে থাকা বরফের স্তূপ এবং নামতে থাকা হিমবাহের মধ্যে কিন্তু একটা ফাঁকের সৃষ্টি হয়। তাহলে আগে থেকে যে বরফটা পড়ে রয়েছে জমা ওখানে, এবং যে যেমন যে হিমবাহটা নামছে, তার মধ্যে কিন্তু একটা ফাঁকের সৃষ্টি হয় বা গ্যাপের সৃষ্টি হয়। একেই কিন্তু আমরা কি বলছি? বার্কস্রুন্ড। এই ফাঁকা হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ হতে পারে। অর্থাৎ এই যে ফাঁকটা, সেটা কিন্তু অনেকটা অঞ্চল জুড়েও কিন্তু হতে পারে। একটা হিমবাহের তলদেশ থেকে পৃষ্ঠদেশ সেই পর্যন্ত কিন্তু বিস্তৃত হতে পারে এই বাকসুন্ড। আচ্ছা, দেখো এরকম ছবি, এরকম ছবি কিন্তু যেখানে হিমবাহ রয়েছে সেখানে কিন্তু সচরাচর দেখা যায়। দেখো কত বড় ফাটলের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ক্রেভাস। ক্রেভাস কি? হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসাথে থাকলে তাকে আমরা কি বলবো? ক্রেভাস। এরকম যে বাকশুন্ড আমরা দেখছি, সেরকম বাকশুন্ড যদি অসংখ্য পরিমাণে থাকে, অর্থাৎ এই যে উপরিস্তলে ফাটলগুলো যদি অনেক অসংখ্য অবস্থায় থাকে, একটা ফাটল না, অনেকগুলো ফাটল পাশাপাশি অবস্থান করছে, তখন তাকে আমরা কি বলবো? ক্রেভাস। অসম ঢাল বিশিষ্ট উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ নামার সময় ঘর্ষণে হিমবাহের তলদেশ থকথকে ও নমনীয় হয়ে পড়ে। ফলে হিমবাহ পিছলে দ্রুত নামতে থাকে। এই সময় ভূমির ঢাল হঠাৎ বেড়ে গেলে নিচের নমনীয় অংশের টানে ফলে কিন্তু হিমবাহের পৃষ্ঠদেশে অসংখ্য ফাটল তৈরি হয়। এগুলোকে আমরা কি বলবো? ক্রেভাস। দেখো এই যে হিমবাহটি যখন নিচের দিকে নামছে, তখন দেখো অসংখ্য ফাটলের সৃষ্টি হচ্ছে। একটা নয় কিন্তু অনেকগুলি ফাটলের সৃষ্টি হয়েছে। এই সমগ্র ফাটলগুলিকে আমরা একসাথে একত্রে কি বলবো? ক্রেভাস। এটাও দেখো, এটাও একটি ক্রেভাসের চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা জানবো যে এই যে বার্কসুন্ড পড়লাম বা ক্রেভাস পড়লাম, এগুলির কি গুরুত্ব রয়েছে, এবং পর্বতারোহী যারা পর্বতে আরোহণ করে, তাদের কাছে এই বার্কসুন্ড ও ক্রেভাস কিন্তু সমস্যার সৃষ্টি করে। কি সমস্যার সৃষ্টি করে সেটাও জানবো। দেখো তোমরা যে বার্কসুন্ড ও ক্রেভাস পর্বতারোহীদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফাঁক বা ফাটলগুলি গ্রীষ্মকালে গভীর পরিখা সৃষ্টি করে, যা অতিক্রম করা বেশ দুরূহ। কখনো কখনো পাড় ভেঙে নিচে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। শীতকালে এই ফাটলগুলির উপরে হালকা তুষার বা হিমাদ্রি সম্প্রসারণের ফলে বরফ জমে। ফলে বরফ সমেত হুড়মুড়িয়ে নিচে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে এবং মৃত্যু পায় অবধারিত।
তাই এগুলি কিন্তু মৃত্যুফাঁদ বলা হয়। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পর্বতারোহীদের কাছে মৃত্যুফাঁদ কোনটি, তখন তোমাদের উত্তর কি হবে? যে পর্বতারোহীদের কাছে মৃত্যুফাঁদ হলো কিন্তু এই বার্কস্ট্রোম ও ক্রেভাস। কারণ এগুলো তো ফাটল। পর্বতেরা যদি এই ফাটলের মধ্যে কোনোভাবে তাদের পড়ে যায়, তাহলে সে কিন্তু অবধারিত তার মৃত্যু। ঠিক আছে? এই সকল অঞ্চলে অভিযানে গেলে পর্বতারীরা হিমবাহ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। অর্থাৎ যে হিমবাহ তারা ক্লাইম্ব করছে বা চড়ছে, সেই হিমবাহ সম্পর্কে কিন্তু তাদের সঠিক ধারণা আগে থেকে তৈরি থাকতে হবে। নাহলে কিন্তু যে কোনো সময় এই পর্বতারীরা বিপদের সম্মুখীন হবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বার্কসুন্ড ও ক্রেভাস কি। বাকসুন্ড কি? যে হিমবাহে ফাটল, তাই তো, বা ফাঁক। আর ক্রেভাস কি? ক্রেভাস কিন্তু হলো অসংখ্য ফাটল ও ফাঁক যখন একসাথে থাকছে, তখন তাকে আমরা কি বলছি? ক্রেভাস, তাই তো। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? দেখো তোমরা ছবিতে, এই যে ফাটল কিন্তু খুবই বিপজ্জনক পর্বতারোহীদের কাছে। হুম। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটি কিন্তু হলো হিমবাহের কাজ সম্পর্কে। পার্বত্য ও উচ্চ অক্ষাংশে কিন্তু হিমবাহ তৈরি হয়, এটা আমরা সকলেই জেনেছি, তাই তো। তাহলে পার্বত্য ও উচ্চ অক্ষাংশে হিমবাহ কি কি কাজ করে? ক্ষয় কাজ করে, বহন কাজ করে ও সঞ্চয়ের মাধ্যমে কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে হিমবাহের যে কাজ সেটি কিন্তু নদীর মতোই, ক্ষয়, বহন এবং সঞ্চয়, তিনটি ভূমিরূপই কিন্তু তৈরি করে হিমবাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে। দেখো, একটা ক্লাসে কিন্তু এই ভূমিরূপের বা হিমবাহের যে সঞ্চয় কাজ, বহন কাজ বা ক্ষয় কাজের সৃষ্টি ভূমিরূপ একত্রে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমরা হিমালয়ের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করছি, এবং এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ক্ষয় কাজ এবং বহন কাজের মাধ্যমে গঠিত ভূমিরূপ যে রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। হিমবাহ ক্ষয় করে যে সকল পদার্থ সৃষ্টি করে সেগুলি পর্বত ও পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। তাহলে কি বলছে? হিমবাহ যে ক্ষয় করে পর্বতের যে পদার্থগুলিকে সঙ্গে নিয়ে আসে, সেটি কিন্তু পর্বত এবং পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। হিমবাহ নিজে ও জলধারার সাথে মিলিতভাবে কাজ করে কিন্তু পদার্থের সঞ্চয় ঘটায়। তাহলে হিমবাহের সাথে কে কাজ করে আরো? জলধারা। তাহলে হিমবাহের সাথে জলধারা কাজ করে মিলিতভাবে সঞ্চয় কাজের মাধ্যমে কিন্তু কি করে? পদার্থের সঞ্চয় ঘটায়। এর ফলে যে দুটি ভূমিরূপ গুরুত্বপূর্ণ রয়েছে সঞ্চয় কাজের ফলে, সেই দুটি সম্পর্কে জানবো আজকে আমরা। সেই দুটি ভূমিরূপ কি কি বলতো? একটি হলো গ্রাবরেখা এবং দ্বিতীয়টি হলো কিন্তু ড্রামলিন। দেখো, তোমরা এই ছবিতে দেখবে ড্রামলিন আর গ্রাবরেখা, এই দুটি হলো কিন্তু প্রধান দুটি ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কাজের ফলে। প্রথমে আমরা গ্রাবরেখা সম্পর্কে জানবো। দেখো, হিমবাহের সঞ্চয় কাজে সৃষ্টি ভূমিরূপের মধ্যে প্রথমে রয়েছে কিন্তু গ্রাবরেখা। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত করে। যখন হিমবাহ ক্ষয় কাজ করে তখন যে পদার্থগুলো তার সঙ্গে আসে, সেই পদার্থগুলো কোথায় তাহলে সঞ্চিত হয়? উপত্যকা যে রয়েছে সেই উপত্যকার বিভিন্ন অংশে কিন্তু সেটি সঞ্চিত হচ্ছে। এরূপ সঞ্চয়কে কিন্তু আমরা কি বলবো? গ্রাবরেখা। তাহলে গ্রাবরেখা কাকে বলবো? হিমবাহের ক্ষয়কাজের ফলে যে পদার্থগুলোকে হিমবাহের সাথে বাহিত করে নিয়ে এসে সঞ্চিত করছে কোথায়? না উপত্যকায়। তাকে আমরা কি বলবো? যে গ্রাবরেখা। এবারে অবস্থানের ভিত্তিতে কিন্তু গ্রাবরেখাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অনেক গ্রাবরেখা কিন্তু রয়েছে, যেমন পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা। এছাড়া আর কি রয়েছে? অবিন্যস্ত গ্রাবরেখা। এই সম্পর্কে কিন্তু আমাদের এবার জানতে হবে। দেখো, এই যে অংশটা সেটি কিন্তু হচ্ছে কি? হিমবাহ। এটি হলো প্রধান হিমবাহ। এর সাথে আরো একটু যুক্ত হচ্ছে উপত্যকার মধ্যে দিয়ে এসে উপহিমবাহ। এই যে হিমবাহগুলির সাথে যে আহ, ক্ষয় কাজে করে নিয়ে যে পদার্থগুলোকে এখানে দেখো সঞ্চয় করছে, তাই না? এই সঞ্চয়জাত রূপকে আমরা কি বলবো? গ্রাব রেখা। এই যে অংশগুলোকে বলবো আমরা কি? গ্রাব রেখা।
অবস্থানের ভিত্তি থেকে অনেকগুলো ভাগ করা যায়, কি কি তোমাদের বললাম। প্রথমে যে ভাগটা রয়েছে সেটি কিন্তু হলো পার্শ্ব গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা কাকে বলবো? হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে আমরা বলবো পার্শ্ব গ্রাবরেখা। খুবই সহজ। দেখো, হিমবাহ যখন ক্ষয়কাজ করে নিয়ে আসছে, তার পাশে দেখো এই যে এই অংশগুলো দেখো, এই বিশেষ করে এইগুলো, এগুলো সঞ্চয় করছে পদার্থগুলোকে। তাহলে এই গ্রাবরেখাগুলোকে আমরা কি বলছি? পার্শ্ব গ্রাবরেখা। অর্থাৎ হিমবাহের পাশে কিন্তু সেটি সঞ্চিত হচ্ছে। নাম্বার ২ কি? মধ্য গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা কি? দুটি হিমবাহের পাশাপাশি প্রভাবিত হলে বা চললে মিলিত অঞ্চলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় সেটি হচ্ছে মধ্য গ্রাবরেখা। দেখো, দুটি হিমবাহ যখন পর্বতে ক্ষয়কাজ করার মাধ্যমে এগিয়ে আসবে এবং মিলিত হবে, সেই সঞ্চয়জাত পদার্থগুলো কিন্তু মাঝখানে এক স্তর সৃষ্টি করবে। সেটিকে আমরা কি বলবো? মধ্য গ্রাবরেখা। একটা রেখার সৃষ্টি করবে। দেখো এই যে দুটি একসাথে মিলিত হচ্ছে, মিলিত হয়ে দেখো এই মাঝখানে একটি স্তর সৃষ্টি করেছে। এই স্তরটাই কিন্তু হলো মধ্য গ্রাবরেখা। তাহলে আমরা কি কি পড়লাম? ১, গ্রাবরেখা কাকে বলে? ২, পার্শ্ব গ্রাবরেখা কাকে বলে? এবং নাম্বার ৩ কিন্তু হলো মধ্য গ্রাবরেখা। তাই তো? দেখো এই যে আরো একটা ছবি, হিমবাহ দুটি আসছে, এসে এই সাইডের অংশ যে জমা করছে সেগুলো হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, এবং মধ্যভাগে যে গ্রাবরেখার সৃষ্টি করছে সেটাকে আমরা কি বলবো? মধ্য গ্রাবরেখা। তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো প্রান্ত গ্রাবরেখা। প্রান্ত কথার অর্থ কি? হিমবাহ যেখানে এসে শেষ হয় সেটাকে আমরা বলবো প্রান্ত। প্রান্ত মানে কি? শেষ তো, শেষ প্রান্ত আমরা বলি না? তাহলে হিমবাহটা যেখানে এসে শেষ হচ্ছে তাকে আমরা কি বলবো? প্রান্ত গ্রাবরেখা। এবারে এই প্রান্ত গ্রাবরেখায় গোলে যেখানে পদার্থ সঞ্চিত হয় এবং যে গ্রাবরেখার সৃষ্টি করে তাকে আমরা বলবো প্রান্ত গ্রাবরেখা। দেখো এই যে নিচে অংশটা কিন্তু হলো প্রান্ত গ্রাবরেখা। এরপর রয়েছে দেখো ভূমি গ্রাবরেখা। হিমবাহের একেবারে তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হয় ভূমি গ্রাবরেখা। একেবারে তলায় যে পদার্থগুলি সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো? ভূমি গ্রাবরেখা। তাহলে কি কি জানলাম আমরা? পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা আর ভূমি গ্রাবরেখা। এরপরে নাম্বার ৫ রয়েছে দেখো অবিন্যস্ত গ্রাবরেখা। অবিন্যস্ত গ্রাবরেখা মানে কি? হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত যে গ্রাবরেখাগুলি রয়েছে সেগুলোকে আমরা বলবো অবিন্যস্ত। অর্থাৎ এর কোনো বিন্যাস নেই। ইতস্ততভাবে যেখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় যে রেখাগুলো লক্ষ্য করা যায়। এই যে দেখো ছোট ছোট অংশ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সেইটি কিন্তু হলো অবিন্যস্ত গ্রাবরেখা। আচ্ছা, এরপরে আমরা দেখব নাম্বার ৬ কি রয়েছে দেখো? বলয়ধর্মী গ্রাবরেখা। বলয়াকারে অর্থাৎ গোল আকারে সঞ্চিত গ্রাবরেখা হলো কিন্তু বলয়াধর্মী গ্রাবরেখা। তাহলে আমরা কি জানলাম? যে প্রান্ত গ্রাবরেখা, অবিন্যস্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা এবং বলয়ধর্মী গ্রাবরেখা। এরপরে ৭ নম্বরে যে দেখো স্তরায়িত গ্রাবরেখা। এই স্তরায়িত গ্রাবরেখা কিন্তু স্টুডেন্ট সমুদ্র তলদেশে সঞ্চিত হয়। অর্থাৎ যদি তোমাদের বলে যে স্তরায়িত গ্রাবরেখা কোথায় লক্ষ্য করা যায়, তোমরা বলবে যে সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় স্তরায়িত গ্রাবরেখা। এবারে উদাহরণ, অর্থাৎ এই যে এতগুলো গ্রাবরেখা সম্পর্কে আমরা জানলাম সেগুলো কোথায় লক্ষ্য করা যায়? আমাদের ভারতের যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরের লিডার ও কোলাই উপত্যকায় বিভিন্ন প্রকার কিন্তু এরকম গ্রাবরেখা লক্ষ্য করা যায়। দেখো এই যে এরকম কিন্তু গ্রাবরেখার সৃষ্টি হবে, ঠিক আছে? এরকম গ্রাবরেখা তাহলে সৃষ্টি হচ্ছে কোথায়? কাশ্মীর ও লিভার ও কোলাই উপত্যকায় কিন্তু গ্রাবরেখার লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো সেটা হলো কিন্তু ড্রামলিন। ড্রামলিন কি? বিভিন্ন আকৃতির শিলাখণ্ড এবং নুড়ি, বালি, পলি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থের কোন স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকো বা উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? ড্রামলিন। তাহলে ড্রামলিন কি? খুব ভালো করে মনে রাখবে তোমরা। এই যে হিমবাহ তার ক্ষয়কাজের মাধ্যমে যে পদার্থগুলিকে অর্থাৎ নুড়ি, কাঁকর, বালি ইত্যাদিকে হিমবাহের তলদেশে নিয়ে এসে যেখানে সঞ্চিত করছে এবং সঞ্চিত করে সেই জিনিসটা দেখতে কেমন হচ্ছে?
ভেরি গুড, উল্টানো নৌকার মতো বা উল্টানো চামচের মতো, সেই জিনিসটাকে আমরা কি বলছি? ড্রামলিন। তো যদি তোমাদের পরীক্ষায় আসে যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে উল্টানো নৌকা বা চামচের মতো দেখতে ভূমিরূপটির নাম কি, তখন তোমরা কি বলবে? ড্রামলিন। ভেরি গুড। দেখো এবারে ছবিটা, দেখো উল্টানো চামচ মতো কিন্তু দেখতে, তাই না? এই যে সমতল ভূমি মাঝখানে হঠাৎ করে দেখা এরকম উঁচু ভূমি, উল্টানো চামচের মতো, এটিকে আমরা কি বলবো? ড্রামলিন। আচ্ছা, এবারে আমরা জানবো ড্রামলিনের বৈশিষ্ট্য কি। এক, ড্রামলিনের আকৃতি কিছুটা লম্বাটে এবং অংশটি হিমবাহ প্রবাহের সমান্তরালে থাকে। তাহলে ড্রামলিনের আকৃতিটা কেমন? লম্বাটে। দেখো এই লম্বা না দেখতে অনেকটা, এই দেখো কতগুলো ড্রামলিন একসাথে রয়েছে, তাই তো? আচ্ছা, নাম্বার দুই, দৈর্ঘ্য 1 থেকে 3 কিমি এবং প্রস্থ 300 থেকে 600 মিটার পর্যন্ত হয়ে থাকে, এবং এই যে উচ্চতা কতটা উঁচু অবধি থাকবে, সেটা কিন্তু 60 মিটারের মতো উঁচু হয় এই ড্রামলিনগুলি। তাহলে ড্রামলিনের বিস্তার কেমন? যদি তোমাদের আসে প্রশ্ন, তাহলে বলবে যে ড্রামলিন কিন্তু দৈর্ঘ্য হয় 1 থেকে 3 কিমি মতো এবং প্রস্থ 300 থেকে 600 মিটার, আর যে উচ্চতা সেটি কিন্তু হলো 60 মিটারের মতো। দেখো এই যে উঁচুটা, সেটা কি অনেকটাই উঁচু? বলো, বেশি উঁচু না, না? এটি কিন্তু এরকম 60 মিটারের মতো উঁচু দেখতে লাগে। আচ্ছা, এরপরে আর কি রয়েছে বৈশিষ্ট্যতে? দেখো হিমবাহের প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত দিক কিন্তু মসৃণ থাকে। তাহলে হিমবাহ যেদিকে বইছে সেদিকে কিন্তু থাকে কি? অমসৃণ, এবং বিপরীত দিকে কেমন থাকে ঢালটা? মসৃণ। এরপর নাম্বার 4, একসঙ্গে অসংখ্য ড্রামডিল গড়ে উঠলে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়, যা ব্র্যাকেট অফ এগ টোপোগ্রাফি নামে পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যদি পরীক্ষায় আসে যে আহ, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কোনটি, তখন তোমাদের উত্তর কি হবে? ড্রামলিন। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয় কাকে? ড্রামলিনকে। তোমরা এই ছবিটা দেখো, অসংখ্য ডিম যেরকম উল্টে রাখলে দেখতে লাগে সেরকম কিন্তু লাগছে, তাই না? তাই একে কিন্তু বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। কাকে বলা হয়? ড্রামলিনকে। উদাহরণ, প্রায় সকল হিমবাহ অধ্যুষিত অঞ্চলে ড্রামলিন লক্ষ্য করা যায়। সকল হিমবাহ অধ্যুষিত অঞ্চলে ড্রামলিন লক্ষ্য করা যায়। ইংল্যান্ডের পেনাইন, মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন, নিউ ইয়র্ক হলো ড্রামলিন অধ্যুষিত অঞ্চল। তো যদি বলে তোমাদের একটি ড্রামলিন অধ্যুষিত অঞ্চলের উদাহরণ দাও, তোমরা কি বলবে? যে ইংল্যান্ডের পেনাইন, আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হলো কিন্তু ড্রামলিন অধ্যুষিত অঞ্চল। স্টুডেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে যে মূলত হিমবাহের সঞ্চয় কাজের ফলে এই দুটি কিন্তু ভূমিরূপ লক্ষ্য করা যায়। এক গ্রাবরেখা, আর দুই হচ্ছে ড্রামলিন। ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসটা সম্পর্কে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এবারে আজকে যেটুকু আমরা পড়লাম সেটুকু নিয়ে কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে? কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর রয়েছে, দেখো গঙ্গা ও যমুনার উৎপত্তি স্থল কোথায়? তোমরাই বলো। ভেরি গুড। গঙ্গোত্রী হিমবাহ ও যমুনোত্রী হিমবাহ থেকে কিন্তু গঙ্গা যমুনার সৃষ্টি হয়েছে। নাম্বার 2, হিমশৈল কি? তাহলে হিমশৈল কি বলো? ভেরি গুড। হিমশৈল কিন্তু হলো যে সমুদ্রের উপরে ভাসমান যে বড় বড় বরফের চাই লক্ষ্য করা যায়, সেগুলোকে কিন্তু বলবো আমরা হিমশৈল, তাই তো? আচ্ছা, নাম্বার 3, বাকশুন্ড কাকে বলে? মনে আছে? বলো। ভেরি গুড। কি বললে? যে উচ্চ পার্বত্য অঞ্চলে যে হিমবাহ ভূমি ঢাল অনুসারে নেমে আসে এবং আগে থেকে জমে থাকা যে বরফ, তার মধ্যে যে ফাঁকের সৃষ্টি হয় বা গ্যাপের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? বার্কশুন্ড। নাম্বার 4, হিমবাহের কাজ কয় প্রকার ও কি কি? বলো। 3 প্রকার। ভেরি গুড। কি কি কাজ? ক্ষয়, বহন এবং সঞ্চয়। নদীর মতো হিমবাহ কিন্তু ক্ষয় কাজ করে, বহন কাজ করে এবং সঞ্চয় কাজ করে, তাই তো? তাহলে হিমবাহের সঞ্চয় কাজে গঠিত দুটি ভূমিরূপের নাম কি বলতো? ভেরি গুড, গ্রাবরেখা আর ড্রামলিন। এবারে এই যে গ্রাবরেখা,
এই গ্রাবরেখা কাকে বলে? মনে আছে? বলো তাহলে। ভেরি গুড। যে হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে, হিমবাহ যখন ক্ষয় কাজ করে, সেই ক্ষয়জাত পদার্থগুলিকে যখন হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত করবে বা জমা করবে, তখন তাকে কিন্তু আমরা কি বলবো? গ্রাবরেখা। ঠিক আছে? এবং নাম্বার 6 কি রয়েছে? ড্রামলিন। ড্রামলিন কি? হিমবাহ যে পদার্থগুলো সঞ্চয় করছে, অর্থাৎ নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি সঞ্চয় হচ্ছে, সেই সঞ্চয়ে যদি উল্টানো নৌকার মতো দেখতে হয় এবং উল্টানো চামচের মতো দেখতে হয়, বা যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে উল্টানো চামচ বা উল্টানো নৌকার মতো, তাকে কিন্তু আমরা কি বলবো? ড্রামলিন। ভেরি গুড। নাম্বার 7, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলবো? ভেরি গুড, ড্রামলিনকে। কেন বলবো? কারণ একসাথে অনেকগুলি ড্রামলিন কিন্তু এরকম উল্টানো ডিমের মতো লক্ষ্য করা যায়, তাই না? তাই একে কি বলা হয়? বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। ভেরি গুড। এবারে হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। বলো। খুব সহজ প্রশ্ন। বাহ, খুব ভালো বলছিস। হিমশৈল কিন্তু মিষ্টি জলের আধার, তাই না? আর ভেরি গুড, জাহাজ চলাচলে কিন্তু বিপদের সৃষ্টি করে এই হিমবাহ। আর কি আছে? আর আছে যে মাত্র ১ ভাগ কিন্তু উপরে লক্ষ্য করা যায় হিমশৈলের, এবং ১০ ভাগের মধ্যে ১ ভাগ কিন্তু হিমশৈল সমুদ্রের উপর ভাসমান অবস্থায় থাকে, আর ৯ ভাগ কিন্তু সমুদ্র তলদেশে থাকে। উচ্চ অক্ষাংশ সমুদ্রে এই হিমবাহ বা হিমশৈল কিন্তু লক্ষ্য করা যায়। যেমন গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা এই অঞ্চলগুলোতে কিন্তু হিমশৈলের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ এবং বহন কাজ যেটা রয়েছে, বিশেষ করে আহ, জলভাগ দ্বারা বা জলদ দ্বারা, এই যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।